এই যে বন্ধুরা, ভালোবাসার সকল রকমের গল্প পেতে আমাদের বোম্বে ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন না প্লিজ। প্রচন্ড মাথা ধরেছে, বালিশে পিঠ থেকে কেবলই চোখটা বুঝেছে শায়রি। দিহান সত্যিকে ঘুম বাড়িয়ে রুমে নিয়ে আসছিল। তন্নি জোর করেই তার কাছে রেখে দিল। দিহান মনে মনে ভাবছিল শায়রি হয়তো ভাববে দিহান ইচ্ছে করেই সত্যিকে অন্য ঘরে রেখে এলো। খানিকটা চিন্তা নিয়ে রুমে প্রবেশ করলো সে। রুমে ঢুকতেই শায়রিকে চোখ বোঝা অবস্থায় দেখতে পেল। বেশ বুঝলো ক্লান্ত অনেক, তাই কিছু না বলে বাথরুম থেকে ফ্রেশ হয়ে বেরোলো। শায়রি পোশাক পাল্টেনি, ঘুমে পড়ে যাবে যাবে ভাব, তাই মাথায় দুষ্ট বুদ্ধি চাপলো। এতে ঘুমটাও ভেঙে যাবে, রণমূর্তির রূপটাও দেখতে পারবে। অনেক বছর পর মুচকি হেসে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে শায়রির দিকে চেয়ে গলা ছেড়ে গান ধরল। প্রেমেরই দুম জড়ে দু চোখের ঘুম কাড়ে, কেন প্রেম ঘুম করে রেখে দিস হিম ঘরে, হলো যখন চেনা জানা 12 আনা, জানিয়ে প্রেম জমে যাবে 16 আনা, পাগলু थोड़ा सा कर ले रोमांस, পাগলু थोड़ा सा कर ले रोमांस। এত জোরে গাইছে যে আওয়াজটা কানে বড় বড় বাড়ি খাচ্ছিল। ঘুম ছেড়ে গেল, মাথাটা কেমন যেন করে উঠল। এর উপর সেই বিরক্তিকর গান, যার জন্য কলেজে রোজ ঝগড়া হতো দুজনের। আর দিহান ইচ্ছে করেই কানের কাছে এসে গলা ছাড়ত। শায়রি একসময় কেঁদেই বলেছিল, প্লিজ দিহান, এই বিরক্তিকর হিরোর গান তুই গাবি না, গাইলেও আমার সামনে না। তারপর থেকেই শুরু হলো দিহানের চালানো। সুযোগ পেলেই দেবের ডায়লগ, দেবের গান, দেবের স্টাইল দেখিয়ে রাগিয়ে দিত শায়রিকে। শায়রি তীক্ষ্ণ দৃষ্টিতে চেয়ে আছে। দিহান একগাল হাসি নিয়ে গান গাইছে আর ঘাড় ঘোরাচ্ছে। এবার শায়রি যেন তেলে বেগুনে জ্বলে উঠল। বাসর ঘর লন্ডভন্ড করে বালিশ ছুঁড়ে মারল দিহানের দিকে। দিহান চোখ বড় বড় করে বালিশটা ক্যাচ ধরে বিছানায় ছুড়ে দিয়ে একটু এগিয়ে শায়রির দিকে আগাগোড়া চোখ বুলিয়ে আবার গান ধরল। ও সুন্দরী ফুরি, তুমি মন কাড়িলা চুরি, যদি ডাকি তোমারে মায়ের টানে আহ্বানি ফিরি। বলেই চোখ মেরে বিছানায় দুহাত দুদিকে দিয়ে গায়ে এলিয়ে দিল। মজার মোড়ে শায়রি একেবারেই নেই। বুকের ভেতরে চাপা আর্তনাদগুলো খুব করে উকে দিচ্ছে। এরপর দিহানের এমন তামাশায় মেজাজটা প্রচন্ড বিগড়ে গেল। ভেতরের রাগটা বাইরে প্রকাশ করলো এবার। দু হাতে দিহানের কলার চেপে দিহানের দিকে ঝুঁকে রাগান্বিত বুলি ছাড়লো। কেন করলি এটা তুই? কেন করলি? কেন বিয়ে করলি আমায়? কিসের মোহে বল, কিসের মোহে? আজ বিয়ে করেছিস এক বাচ্চার মাকে, কতদিন ভালো লাগবে তোর? তোরা পুরুষরা তো গিরগিটির মতো রং বদলাস। আজ শায়রিকে ভালো লাগছে, সুপ্তিকে ভালো লাগছে, কাল আর এই শায়রিকে ভালো লাগবে না। কাল ঠিকই অন্য নারীতে আসক্ত হয়ে পড়বি। আজ চোখ ভরা স্বপ্ন দেখিয়ে বুকে টেনে নিয়ে কাল মাটিতে ছুঁড়ে ফেলতে দুবারও ভাববি না। কি শান্তি পাস তোরা, বলবি কি শান্তি পাস? বলেই হু হু করে কেঁদে উঠল। দিহান হতবাক হয়ে রইল। বুকের ভেতর চিনচিনে ব্যথা অনুভব হলো, সেই সাথে রাগ হলো ভীষণ। শায়রি শিশিরের সাথে তার তুলনা করছে বলে। এই মেয়ে কেন বোঝে না সব পুরুষ কাপুরুষ হয় না? এই মেয়ে কেন বুঝতে পারছে না সব পুরুষ ভেঙে চুরমার করে দিতে আসে না? কিছু পুরুষ কারো ভেঙে চুরমার হয়ে যাওয়া হৃদয়ে ভালোবাসার পরশ ছুঁয়ে নতুন করে বাঁচতে শেখাতেও আসে, ভালোবাসার জন্য একরূপ অনুভব করাতেও আসে। সব পুরুষ একা করে দিয়ে যায় না। কিছু পুরুষের আগমন ঘটে শূন্য হৃদয় ভরাট করার জন্য। কিছু পুরুষ সকল একাকিত্ব দূর করে সারা জীবনের সঙ্গী হওয়ার জন্য জীবনে চলে আসে। এক দীর্ঘশ্বাস ছাড়ে দিহান। শায়রির চিৎকার চেঁচামেচি চার দেওয়াল ভেদ করে বাইরেও চলে গেছে। বাড়িতে মেহমান ভরপুর। দিহান শায়রিকে থামানোর চেষ্টা করতেও কাজ হলো না। উপায় না পেয়ে শায়রির দু হাত চেপে ধরে নিজের উপর থেকে সরিয়ে বিছানায় চেপে ধরল। দু হাত শায়রির দু হাতের উপরে শক্ত করে চেপে রাখলো। শায়রি ছুটতে নিলে দিহান সমস্ত শক্তি দিয়ে তাকে চেপে মুখোমুখি মুখ করে বলল, সায়ু, পাগলামি কেন করছিস? প্লিজ চুপ কর। যেই ভয়টা পাচ্ছিস সেটা কখনোই সম্ভব না। সবাই এক না সায়রি, বেইমানিটা সবার রক্তে থাকে না, এটা মাথায় রাখিস। আর রইল অন্য নারীতে আসক্ত হওয়া, এটা এতদিন বলেছিস, মানিয়েছে, এখন আর বলিস না দোস্ত। শায়রি কান্না ভেজা চোখে তাকালো। দিহান মুচকি হেসে বলল, নিজের ঘরে এত সুন্দরী বউ রেখে বাইরে নজর দেব কেন? কাপুরুষদের চোখে নিজের বউ ভালো লাগে না, তাই তারা পর নারীতে আসক্ত হয়। তোর কি এত বছরে এটা মনে হয় যে আমি কাপুরুষ? আমি হচ্ছি আসল পুরুষ, বুঝলি? তাই আমার কাছে আমার বই সেরা। বলেই ভুবন ভুলানো এক হাসি দিল। শায়রি কিছুটা শান্ত হলো, মৃদু স্বরে বলল, ছাড়, আমার হাতে লাগছে। দিহান চমকে গেল।
কখন যে শাড়ির এত কাছে চলে এসেছে খেয়ালই করেনি। পুরো শরীরে এক মৃদু অনুভূতি বয়ে গেল। হাজারটা ইচ্ছেরা উঁকি দিলেও সবগুলোকে ধামাচাপা দিয়ে বলল, বন্ধুত্বের খাতিরে তোর কপালে একটা কিস করি, ডোন্ট মাইন্ড। বলেই চট করে কিস করে সরে গেল। শায়রি আবারও কেঁদে ফেলল, যেটা ছিল সুখের কান্না। ইমন হাসবে না কাঁদবে বুঝতে পারছে না। বাসর ঘরের নিয়মগুলো তার সদ্য বিবাহ করা 16 বছর বয়সী কিশোরী বউ কিনা তাকে শেখাচ্ছে ভাবা যায়। হালকা কেসে উঠল ইমন। মুস্কান ঘোমটা খুলে দ্রুত টেবিল থেকে পানির গ্লাসটা নিয়ে ইমনের সামনে দিল। ইমন পানিটা খেয়ে গ্লাসটা নিচে রেখে গম্ভীরভাবে বলল, যাও শাড়ি পাল্টে নাও। নিয়মগুলো পালন না করলে অমঙ্গল হবে তো। বলেই মুখ ভার করল। ইমন তীক্ষ্ণ দৃষ্টি ছুড়ে দিল। মুস্কান মাথাটা নিচু করে ফেলল। মুখটাও ভার হলো ভীষণ। তার জামা কাপড়গুলো ইয়ানা রেখে গিয়েছিল, সেখান থেকেই হালকা গোলাপি রঙের সালোয়ারটা নিয়ে বাথরুমে চলে গেল। ইমন স্বস্তির একটা শ্বাস নিয়ে বিছানায় গায়ে এলিয়ে দেবে অমনি বাথরুম থেকে হালকা আর্তনা দিল। ইমন খানিকটা ভয় পেয়ে উঠে বসলো। কি হলো না হলো কিছু না ভেবে দ্রুত বাথরুমের সামনে গিয়ে নক করলো। মুস্কান দরজা না খুলে কঠিন স্বরে খুলতে বলতেই দরজা খুলে যায়। মুস্কান অপরাধীর মতো মুখ করে দাঁড়িয়ে আছে। ইমন ভ্রুক মুচকে বলল, কি হয়েছে? এই ইয়ানা আপুকে একটু দরকার। কি দরকার আমাকে বলো। রাত কটা বাজে খেয়াল আছে? ওদের ডাকাটা এখন বেমানান। মুস্কান ভয়ে চুপ করে রইল। ইমনের ব্যাপারটা স্বাভাবিক লাগলো না। স্টুপেটের মতো এখানে দাঁড়িয়ে না থেকে কিছু লাগলে বলো, নয়তো কাপড় পাল্টে ঘুমাতে আসো। বলেই নিচের দিকে চোখ পড়তেই দেখলো কয়েকটা সেফটি পিন ছড়িয়ে ছিটিয়ে আছে। সাদা টাইলসের উপরে পানির সাথে তরল কিছু মিশ্রিত হচ্ছে লাল রঙের। ইমন ভ্রুক মুচকে মুস্কানের দিকে তাকালো। চোখ দুটো টলমল, মুখ দেখে বোঝা যাচ্ছে সে ঠিক নেই। ইমনের ভীষণ রাগ হলো। মুস্কানের মতো মুগ্ধতা, স্নিগ্ধতা, নির্মলতা, নমনীয়তা ভরা মেয়ে মানবী যেমন দুনিয়াতে আর দুটো দেখেনি, তেমনি তার মতো বোকা গাধিও আর দুটো দেখেনি। নিশ্চয়ই কিছু ঘটিয়েছে। মুখ ফুটে বলবে, এই সেন্সটুকু আর লেগে দেয়নি। দাঁতে দাঁত চেপে বলল, কি হয়েছে? কি ঘটিয়েছে বলো আমাকে, নয়তো তোমাকে কি করবো আজকে ভেবে পাবে না। ধমক খেয়ে গড়গড় করে বলল, আঁচলটা আটকে আছে, খুলছে না। ইমন একটা দীর্ঘশ্বাস ছেড়ে বাথরুমে ঢুকে পড়ল। কাঁধ ধরে পেছনে ঘোরাতেই চমকে গেল ইমন। রিক্তা কয় ধমক খাবে কাল তার ঠিক করেই ছিল, কিন্তু এই মেয়েকে আর সায়স্তা করেই ছাড়ব। বিড়বিড় করতে করতে পিনটা এক টান দিতেই মুস্কান আহ করে উঠল। আরও কয়েক ফোঁটা রক্ত ছিটকে পড়ল কিছুটা ইমনের হাতে। চোখ দিয়ে কয়েক ফোঁটা পানি গড়িয়ে পড়ল। ইমন হাতটা পানিতে ধুয়ে কিছুটা পানি মুস্কানের পিঠে দিল। মুস্কান ঠান্ডায় শিউরে গেল, হালকা কাঁপছে সে। পিনটা যে জায়গায় ঢুকেছিল ইমন সেখানে আঙুল ছোঁয়াতে মুস্কান সরে গেল। ইমন রক্ত চক্ষুতে চেয়ে দু কাঁধে বেশ শক্ত করে চেপে ধরল। অনুভূতি নেই? এই শরীর দিয়ে কী দিয়ে তৈরি তোমার? হাত কেটে গেছে, শরীরে পিন ঢুকে গেছে, এতে কিচ্ছু যায় আসে না। বলতে অবধি পারো না। এই তুই বোবা নাকি? ইমনের চিৎকারে চার দেওয়াল যেন কেঁপে উঠল। সেই সাথে মুস্কানের হাত পা কাঁপতে শুরু করলো। কি হলো, কথা বলতে পারো না? কাজের বেলায় হাত চলে, এমনিতে কথা বলার বেলায় মুখ চলে। নিজের তর্কে কেন এই মুখ চলে না? কোথাও আঘাত পেলে মুখ ফুটে বলো না। সমস্যা কি তোমার? আমি কোনো রোবট নিয়ন্ত্রণ করছি না, আর না কোনো পুতুলের সাথে বসবাস করছি যা নিজের শরীরে আঘাত হলে বিন্দু মাত্র যায় আসে না। এই কথা বলে বলছি। মুস্কান এবার প্রচণ্ড ভয় পেয়ে গেল ইমনের হুঙ্কারে। কি বলবে সে তাও বুঝতে পারছে না। সে তো এমনি ছোটবেলা থেকে অনেক দুঃখ কষ্ট সয়েছে, কোথাও ব্যথা পেলে কাউকে বলতে পারেনি। বাবা বাড়ি থাকতো না, সৎ মাকে বললে সে এসবে গুরুত্ব দিত না। ব্যথা পেলে শুয়ে নিত, নীরবে কাঁদতো, এইটুকুই। সেই অভ্যাসেই সে অভ্যস্ত যে। এখন হয়তো অনেকেই তার ব্যথার দাম দেবে, কিন্তু বলতে ইচ্ছে করে না তার নিচের ব্যথা একান্তই নিজের করে রাখতে চায় সে। ইমন আজকের দিনে এমন বিহেভ করতে না চাইলেও নিজের রাগটা নিয়ন্ত্রণ করতে পারেনি। আরও কিছু বলতে যাবে তখনই থেমে গেল, আরও কিছু বলল না। মুস্কানের ভয়ে কাঁপুনি, চোখের পানি দেখার বিন্দু ইচ্ছে এখন তার নেই। আর না তাকে বকতে ইচ্ছে করছে। নিজের মতো আর যে কয়টা পিন ছিল খুঁজে বের করে করে খুলে শাড়িটা খুলে ফেলল। মুস্কান এবার লজ্জায় শেষ। ভয়টা তার মুহূর্তেই হাওয়া হয়ে গেল। বুকের ভেতর যেন তোলপাড় শুরু হয়ে গেল। হৃদস্পন্দন বেড়ে গেল তীব্র মাত্রায়। ইমনের সেদিকে কোনো ভ্রুক্ষেপই নেই। সে শাড়িটা নিচে ফেলে মুস্কানের পেছন ঘুরিয়ে ব্লাউজের ফিতায় টান দিল। মুহূর্তেই মুস্কান শিউরে উঠল। মুস্কানের উন্মুক্ত পিঠের তিলটা ইমন দেখেও না দেখার ভান করে, বুঝেও না বুঝার ভান করে গম্ভীর গলায় বলল, এবার কাপড়টা পাল্টে নাও। নেক্সট টাইম কখনো শাড়ি পরবে না। যেদিন শাড়ি পরা শিখবে, যেদিন শাড়ি খুলতে গিয়ে পিন নিজের শরীরে না ঢোকাবে, সেদিন শাড়ি পরবে, তার আগে না। বলেই বেরিয়ে গেল। কাপড় পাল্টে বেরোতেই দেখলো ইমন রেডি হচ্ছে। মুস্কানকে দেখেই বলল, তুমি ঘুমাও, আমার জরুরি কাজ পড়ে গেছে, এক্ষুনি বেরোতে হবে। এত রাতে কোথায় যাচ্ছেন আপনি? ইমন মুস্কানের মুখের দিকে তাকাতেই মুস্কান মাথা নিচু করে ফেলল। না মানে এত রাতে তো কোথাও বের হন না, তাই আর কি। তুমি ঘুমাও, 1 ঘন্টার মধ্যে চলে আসবো, নো টেনশন।
ইমন বেরোতেই মুস্কান পেছন পেছন বের হলো। ইমন থেমে গিয়ে বলল, রাত হয়েছে, রুম ছেড়ে এক পা নড়বে না মুস্কান। বাড়িতে আছে অনেক মানুষ, আমি বের হওয়ার পর একা রুমে আসতে হবে না। সো বের না হওয়াটাই বেটার। যাও, রুমের ভেতর থেকে আটকে দাও। ইমন কল্পনাও করতে পারেনি আজকে তার বের হতে হবে, এমন একটা নিউজ তার কানে আসবে। বেশ তাড়াহুড়োয় ড্রাইভ করে থানায় এলো ইমন। পুলিশের সাথে কথা বলে সব ঠিকঠাক করে নিয়ে কয়েকজনকে ফোন করেই আবার বেরিয়ে পড়ল। রাত 4টা বাজে, দ্রুত বাড়ি ফিরতে হবে। মুস্কান হয়তো ঘুমিয়ে গেছে, বা আমার টেনশন হয়তো ঘুমাতেই পারেনি। সারাদিনের ক্লান্তিটা কারোরই দূর করা হলো না। নানা রকম চিন্তা মাথায় নিয়ে ড্রাইভ করছে ইমন। এমন সময় তার ফোন বেজে উঠল। ফোন রিসিভ করতেই ওপাশ থেকে বলে উঠল, ওয়েল ডান। খুশির মাত্রা এতটাই বেশি ছিল যে গাড়ি মেইন রাস্তা ছেড়ে সাইড রাস্তায় চলতে শুরু করেছে। এক পর্যায়ে বিরাট বড় গাছের সাথে গাড়ি বাঁচতেই বিকট এক শব্দ হলো। সবে চোখ বুজেছে। 5টা অবধি অপেক্ষা করার পর আর জেগে থাকতে পারল না মুস্কান। ঘুমের রাজ্যে পাড়ি দিতে না দিতেই বেশ আওয়াজ ভেসে এলো কানে। সেই সাথে অস্বাভাবিকভাবে দরজায় শব্দ হতে লাগলো। মুস্কান ভয়ে ধরফরিয়ে উঠে বসলো। প্রথমে ভাবলো সে ঘুমিয়ে যাওয়া ইমন রেগে দরজা ধাক্কাচ্ছে। ইস, কি ভুলটাই না হলো। এখন ওনার ধমক কয়টা খাবি কল্পনাও করতে পারবি না। মনে মনে নিজেকে ভয় দেখিয়ে বিছানা ছেড়ে নামতেই বুঝতে পারলো ইমন নয়, দাদি আর ইয়ানা ডাকছে। দাদির অস্বাভাবিক আওয়াজ, বোধহয় কাঁদছে। কিন্তু কাঁদছে কেন? বুকটা মোচড় দিয়ে উঠল মুস্কানের। ছুটে গিয়ে দরজা খুলতেই দাদি মুস্কানকে জড়িয়ে ধরে হাউ মাউ করে কাঁদতে লাগলো। পরক্ষণে বেশ ধমকাতে শুরু করলো। কেন যেতে দিলি? কেন দাদু ভাইকে যেতে দিলি? বাসর ঘরে কেউ বরকে ছাড়ে? কত বড় অঘটনটাই না ঘটালি তোরা মিলে। তোকে না বলেছিলাম দাদু ভাইকে বেঁধে রাখতে, নিজের স্বামীকে ধরে রাখতে পারিস না বলেই তো এত বড় দুর্ঘটনা ঘটলো। বলেই হাউমাউ করে কাঁদতে লাগলো। দাদি চুপ থাকো, আমাদের এখনই হসপিটালে যেতে হবে। দাদা ভাইয়ের বন্ধুরা গেছে, রিক্ত আপু গাড়িতে ওয়েট করছে। তাড়াতাড়ি চলো মুস্কান, চলো। মুস্কানের চোখ দুটো লাল হয়ে এলো, কানে ঝিঝি ধরে গেল। বুকের ভেতরে কেউ যেন কামড়ে ধরেছে। বহু কষ্টে বলল, উনি কোথায়? উনি ঠিক আছে তো? দাদি মুস্কানকে চড়িয়ে কাঁদতে কাঁদতে বলল, ঠিক নাই, আমার দাদু ভাই ঠিক নাই। মুস্কান এই প্রথম চিৎকার করে উঠল। না, উনি ঠিক আছে, একদম ঠিক আছে। বলেই তাদেরকে ছাড়িয়ে দিল। মুস্কান, আমাদের যেতে হবে, চলো। কোথায় যাব? উনি কোথায়? দাদা ভাই হসপিটালে অ্যাক্সিডেন্ট করেছে, তাড়াতাড়ি চলো। মুস্কানের চোখ বেয়ে পানি ঝরতে শুরু করলো। দাদি ইয়ানাকে রেখে সে দৌড়ে বেরিয়ে গেল। ইয়ানাও দাদিকে নিয়ে বেরোলো। কেবিনে ঢুকতেই মুস্কান ফুপিয়ে কেঁদে উঠল। ইমনের চোখ দুটো বন্ধ, মাথায় ব্যান্ডেজ করা, এক হাতে ব্যান্ডেজ, পায়ের কোরালিতেও ব্যান্ডেজ। বিয়ের রাতে এত বড় দুর্ঘটনা ঘটেছে কেউ কল্পনাও করতে পারেনি। ইকরামুল চৌধুরী সহ সাজিয়া বেগম ও মুস্কানকে দোষারোপ করতে শুরু করলো। মুস্কানের সেদিকে কোনো খেয়াল নেই। সাজিয়া বেগম মুস্কানকে কিছু কথা শোনাতে যেতে নিতেই রিক্তা বলল, আন্টি প্লিজ হসপিটালে কোনো সিন ক্রিয়েট করবেন না। কি? আমি সিন ক্রিয়েট করছি? কি বলতে চাইছি তুমি? আমি কিছু বলতে চাচ্ছি না, জাস্ট আপনাকে মনে করিয়ে দিচ্ছি ইমন চৌধুরীকে আটকে রাখার বা বাধ্য করে রাখার ক্ষমতা তার জন্মদাতারই নেই। সেখানে পিচ্চি মেয়েটা কি করে ওর ইচ্ছার বিরুদ্ধে আটকে রাখবে? আমি মনে করি মুস্কানের এখানে কোনো দোষ নেই, এটুকুই বোঝাতে চাইছি আপনাকে। বিয়ে করার সময় মনে ছিল না? এটা কিসের পিছিয়ে? এসব মেয়ে কি হাড়ে হাড়ে চেনা আছে? দেখুন ইমন কেন বেরিয়েছিল, কি এমন কাজ ছিল, ওর থেকে পরে শোনা যাবে। আপনি এমন কিছু করবেন না যাতে এই অবস্থায় ইমন হাইপার হয়ে যায়। সাজিয়ার কিচ্ছু বলল না। সে খুব ভালো করে ইমনের বন্ধুদের বিষয়ে জানে। যেমন ছেলে তেমনই তার বন্ধু। অসহ্য। এই মেয়েকে তো আমি পরে দেখে নেব। আমার বাড়ির বউ হওয়ার শখ না মিটিয়েছি। মনে মনে বেশ ওকে সরে গেল সাজিয়া। দাদি মোড়ে বসে আছে। মুস্কান একপাশে দাঁড়িয়ে চোখের পানি ফেলছে। আজ তার বড্ড অসহায় লাগছে। বুকের ভেতরে প্রচন্ড কষ্ট হচ্ছে, যেমনটা তার মায়ের মৃত্যুর পর হয়েছিল। আজ যেন তার থেকেও দ্বিগুণ ব্যথা হচ্ছে বুকে। মানুষটাকে এই অবস্থায় দেখবে তা তার কল্পনার বাইরে ছিল। বুক চেপে কান্না আসে। তার ইচ্ছে হচ্ছে ছুটে গিয়ে চড়িয়ে ধরে বলতে, আপনার কষ্ট হচ্ছে? কোথায় কষ্ট হচ্ছে বলুন? আপনার এই অবস্থা কি করে হলো? একটু সাবধান হবেন তো। আপনি জানেন না এই পৃথিবীতে আপনি ছাড়া আমার আর কেউ নেই? আপনার কিছু হলে আমার কি হবে একবারও ভেবেছেন? ডুকরে কেঁদে উঠল মুস্কান। ইয়ানা গিয়ে মুস্কানকে ছড়িয়ে ধরল। শায়রি, তিহান, অভ্র এসেছে। সবাই কেবিনের বাইরে, ভেতরে শুধু শায়রি আর মুস্কান। ইমন ঝাপসা চোখে মুস্কানকে এক নজর দেখল। ইমন কেমন লাগছে এখন? কিছু লাগবে? খারাপ লাগছে? ইমন খুব কষ্ট করে ভারী নিঃশ্বাস ফেলতে ফেলতে এক হাত একটু উঁচিয়ে আঙুলে মুস্কানের দিকে তাক করে বলল, ওকে কাঁদতে নিষেধ করো শায়রি। আমি মরে যাইনি তো, আমি জীবিত আছি। ও কাঁদছে কেন এভাবে? আমার এইখানে ব্যথা লাগছে। বলেই বুকের বাবা সে ইশারা করল।
শায়রি চোখ বড় বড় করে ফেলল। মুস্কান যেন বরফের মতো ঠান্ডা হয়ে গেল। বুকের ভেতর যে যন্ত্রণাটা হচ্ছিল তা যেন নিমিষেই উধাও হয়ে গেল। স্পন্দন বেড়ে গেল তীব্র মাত্রায়। হাত পা খানিকটা কাঁপতে শুরু করলো। ইমন আরও কী সব বলল বিড়বিড় করে, কিছু বুঝতে পারল না, শুধু এইটুকুই বুঝলো। ওকে কাঁদতে নিষেধ কর শায়রি, ওকে নিষেধ কর। ও আমার সবটাতে মিশে গেছে শায়রি। ও আমার কল্পনাতে, বাস্তবে সবটাতে বিরাজ করে। ও আমার হৃৎপিণ্ডে অবস্থান করছে। ওকে কাঁদতে নিষেধ কর। পুরো 7 দিন ঘুম খাওয়া ভুলে গিয়েছিল হসপিটালে থেকেছে মুস্কান। দিন রাত এক করে সেবা করেছে। রাত হলে তার বাসায় বসেই কিছু সময় ঘুমিয়ে নিয়েছে। 7 দিন পর রিলিজ করলেও পুরো 1 মাস বেড রেস্টে থাকতে হবে ইমনকে। একরামুল চৌধুরী ইমনের বাসায় না পাঠিয়ে তাদের বাড়ি নিয়ে গেল। ইমনও আপত্তি করল না। ইমন মুস্কানের যাবতীয় প্রয়োজনীয় সকল জিনিসপত্র একরামুল চৌধুরীর ও বাড়ি থেকে তারা বাড়িতে শিফট করলো। প্রায় 8 দিন হয়ে গেছে, গোসল করেনি ইমন। দাদির কথা অনুযায়ী ছোট্ট বালতিতে পানি নিয়ে মেঝেতে রেখে তোয়ালে ভিজালো মুস্কান। ইমন চোখ বুজে শুয়েছিল। মুস্কান এক হাত ইমনের কাঁধে রেখে বলল, আপনি জেগে আছেন? দাদি বলল ভেজা তোয়ালে দিয়ে শরীর মুছে দিতে। আমি শার্টটা খুলে দেই। ইমন চোখ খুলে তাকালো। মুস্কানের মুখের দিকে কিছুক্ষণ চেয়ে রইল, শান্ত গলায় বলল, তোমার ওপর বেশ ধকল যাচ্ছে, পড়াশোনা হচ্ছে না, কষ্ট হচ্ছে ভীষণ, তাই না? না, আপনার অসুস্থতার জন্য এইটুকু ধকল কিছুই না। তাছাড়া বাবা তো নার্স রেখেছিল, আমি না করে দিয়েছি। বলতে বলতে শার্টের বোতাম খুলতে লাগলো। লোমশ ভরা বুকটা দেখে কেমন একটা অনুভূতি হলো তার। বড্ড অচেনা, বেশ লজ্জাও লাগছিল। লজ্জাটাকে গুরুত্ব না দিয়ে কাজে মন দিল। ইমন শুধু মুগ্ধ হয়ে চেয়ে থাকে মুস্কানের দিকে। মন থেকে চাইলে মানুষ সব পারে। মুস্কান মন থেকে চায় বলে ইমনের মতো মানুষকে সামলাতে পারে। এই বয়সে এসে যেভাবে সব দায়িত্ব পালন করে যাচ্ছে তা সত্যি অবাক করার বিষয়। তোয়ালে দিয়ে শরীর মুছে এক হাতে ইমনের মাথাটা তোলার চেষ্টা করলো। ইমন বাঁকা হেসে নিজেই মাথা তুলল। মুস্কান এক হাতে মাথায় ধরে আরেক হাতে পিঠ মুছে দিতে লাগলো। ইমনের মুখটা ঠেকলো মুস্কানের কাঁধে। দুজনের হৃদস্পন্দনে সমান গতিতে স্পন্দিত হচ্ছে। মুস্কানের হাতের কাঁপুনি অনুভব করছে ইমন। মুস্কান সোজা হয়ে ইমনকে শুইয়ে একটু ঝুঁকে তোয়ালেটা ইমনের মুখের কাছে আনতে ইমন মুস্কানের মুখের দিকে গভীর দৃষ্টিতে চেয়ে রইল। একটু অস্বস্তি হলেও তাকে পাত্তা না দিয়ে চট করে মুখটা মুছে দিয়ে কাভার থেকে টি শার্ট বের করে পরিয়ে দিতে লাগলো। ইমন কিছু বলছে না, শুধু তার সহধর্মিনীর সেবা যত্নটা হৃদয় দিয়ে অনুভব করছে। নিজের হাতে খাইয়ে দেওয়া, পোশাক পাল্টে দেওয়া, বাথরুমে নিয়ে যাওয়া সব মুস্কান এক হাতেই করছে। কাজের লোকের অভাব নেই, তবুও মুস্কান তার স্বামীর দায়িত্ব নিজেই নিয়েছে, সঠিকভাবে পালনও করছে। একটু কষ্ট হচ্ছে, যা মুস্কান বুঝতে না দিলেও ইমন ঠিক বুঝে নিচ্ছে।